এই ঘটনাটি মৌলানা শমশের আলী ভাইয়ের বাবার সঙ্গে ঘটেছিল। তখন উনি অনেক ছোট ছিলেন, 7 কি 8 বছর বয়স ছিলেন। সাল ছিল 1985 কি 86 সাল, এরকম একটা সময় ছিল। মৌলানা শমশের আলী ভাইয়ের বাবা উনি খুব ভালো ঘর বাঁধতে পারতেন। মানে উনি ঘর তৈরি করার মিস্ত্রি ছিলেন, স্পেশালি শনের ঘর দিয়ে, শন দিয়ে তৈরি করা যে ঘরগুলো, এই ঘরগুলো উনি খুব ভালো বাঁধতে পারতেন। এই জন্য আশেপাশের এলাকার বহু ঘর উনি বেঁধেছেন। তো এমনই একটি ঘর বাঁধার জন্য ওনার যে এলাকা, ওনার যে গ্রাম, ওনার গ্রাম হচ্ছে উত্তর মুকসুদপুর গ্রাম, তাহিরপুরের। তো ওইখান থেকে উনি কয়েকটা গ্রাম দূরে ঘর বাঁধার জন্য যান। আপনারা যারা তাহিরপুরে গিয়েছেন, অনেকেই টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়েছেন, আপনারা জানেন যে ওই জায়গাতে দেখা যাচ্ছে অল্প কিছু ঘর মিলে একটা গ্রাম, আবার একটু দূরে অল্প কিছু ঘর মিলে আর একটা গ্রাম, এরকম ছোট অসংখ্য গ্রাম টাঙ্গুয়ার হাওরে রয়েছে বা তাহিরপুরে রয়েছে। তো ওনার বাসা থেকে খুব বেশি দূরে না, বেশ মানে পায়ে হাঁটা 1 ঘন্টা পথ, এরকম একটু দূরে একটা গ্রামে উনি ঘর বাঁধতে গিয়েছিলেন সকালবেলা। তো ওই শনের দিয়ে, মানে শন দিয়ে তৈরি ঘরটা বেশ বড় ছিল। এই জন্য স্বাভাবিক যেই সময় লাগে ছোট কোনো ঘর তৈরি করতে, কিন্তু ওই দিন ওনার একটু বেশি সময় লেগে যায়। তো ওনার হাতে একটা দা থাকতো সবসময়। এই দা দিয়ে আসলে উনি তেমন কোনো কাজ, মানে কোনো কাটাকাটির কাজ করতেন না। কিন্তু শনের ঘর তৈরি করার সময় যেটা হতো, সে অনেক সময় লোহা গাঁথা বা তার বা দড়ি দিয়ে কোনো কিছু বা সুতা দিয়ে কোনো কিছু বাঁধার পরে সেটাকে টাইট দেওয়ার জন্য ওই দা ওই গিটের উপরে মানে ধরতে হতো বা কখনো ওটাকে চাপ দিতে হতো। উনি সাধারণত এই গিটগুলো শক্ত করার জন্য ও দায়ের যেই কনুইটা আছে সেটা সাধারণত ব্যবহার করতেন। আর সাধারণভাবে ওই দায়ের ধার থাকতো কম। তো উনি এই দা নিয়েই উনি কাজে যেতেন সবসময়। তো ওই দিনও গিয়েছিলেন। ওই দিন ওই ঘরটা তৈরি করতে করতে বেশ সময় লেগে যায়। মানে সাধারণত উনি আসরের আজান দিলে আর কাজ করেন না, কিন্তু ওই দিন আসরের পরে উনি কাজ করেন, মাগরিবের পরেও কাজ করেন। কাজ শেষ করতে করতে প্রায় 7টা থেকে 8টা বেজে যায়। তখন ওই গ্রামের মানে যেই বাড়িতে উনি ঘর তৈরি করতে গিয়েছিলেন, ওই বাড়ির যারা লোক ছিলেন তারা বলেন যে, আপনি রাত্রেবেলা আমাদের সাথে খাওয়া দাওয়া করে যান, 4টা ডাল ভাত খেয়ে তারপর আপনি বাড়িতে যান, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো উনিও মেহমানদারি গ্রহণ করেন, খাওয়া দাওয়া করে উনি ওনার বাড়ির দিকে রওনা দেন। উনি একাই ছিলেন, একাই যাচ্ছিলেন। তো উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে ছোট্ট একটা খালের মতো থাকে। এটা বর্ষাকালে পানি থাকে, আর এমনি সময় সাধারণত পানি থাকে না। এটা স্থানীয়ভাবে এটাকে নদী বলে। মানে এটা আসলে নদী না, একটা নালার মতো, কিন্তু তারপর নদী বলে। আর নদীটার নাম লোকজন দিয়েছে পিঠাখাউরি নদী। তো মৌলানা শমশের আলী ভাই এই পিঠাখাউরি নদী সম্পর্কে আমাকে একটা বিষয় বলেছেন, সেটা আমি লিসেনার আপনাদেরকে শেয়ার করি। সেটি হচ্ছে যে পিঠাখাউরি নদী মানে পিঠা খাওয়া নদী। স্থানীয় এই শব্দটার মিনিং এটা দাঁড়ায়, কারণ হচ্ছে একবার ওই পাশেরই এক গ্রামের একজন ভদ্র মহিলা, উনি দিনের বেলা ওনার মেয়ের জন্য পিঠা তৈরি করে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। তো একটা হাড়ির মধ্যে বেশ কিছু পিঠা তৈরি করে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে যখন ওই নদীটা পার হচ্ছিলেন বা পার হয়েছেন আর কি, এরপরেই তার মেয়ের বাড়ি আর কি। মেয়ের বাড়িতে গিয়ে দেখে যে ওই হাড়ির মধ্যে একটিও পিঠা নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই পিঠাগুলো যে নেই, হাড়ি যে হালকা হয়ে যাবে ওনার কাছে কিন্তু এমনটা মনে হয়নি। হাড়ি কিন্তু আগের মতোই ভারী ছিল, এবং ওনার কাছে মনে হয়েছে শেষ দিকে এসে হাড়ি আর একটু বেশি ভারী মনে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ভার বহন যদি অনেক সময় করি, যখন অনেক সময় হয়ে যায় তখন আমাদের শরীরের সক্ষমতা বা শক্তি কিছুটা কমে আসলে ওই ভারটা আরো বেশি ভারী মনে হয়। তো যেহেতু উনি অনেক পর হেঁটে এসেছেন, পরে ওনার কাছে ওই হাড়িটা আরো বেশি ভারী মনে হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, নামানোর পরে কোনো পিঠা তার মধ্যে ছিল না। যেহেতু কোনো অশুভ শক্তি ওই পিঠাগুলো খেয়ে ফেলেছে, এরপর থেকে এই ঘটনাটা যখন চাউর হয়ে যায়, তখন ওই নদীটাকে মানে চিন্তা করে যে এই নদী পার হতে গিয়ে এই ঘটনা ঘটেছিল, এই জন্য স্থানীয়ভাবে ওই নদীটার নাম হয়ে যায় পিঠাখাউরি নদী। তো ওই পিঠাখাউরি নদীর এপাশ এবং ওপাশে দুটি বড় বড় শিমুল গাছ আছে। তো ওই শিমুল গাছ, একটা শিমুল গাছ পার হয়ে ওই নদীটা মানে উনি পাড়ি দিয়ে, নদীতে পানি থাকে না, আমি শুধু বলেছি বর্ষাকাল ছাড়া সাধারণত পানি থাকে না। তো নদীটা এমনি উনি হেঁটে পার হয়ে যখন আরেকটি শিমুল গাছের কাছে গিয়েছেন, তখন উনি বাড়ির মোটামুটি কাছাকাছি চলে গেছেন। তখন হঠাৎ উনি দেখছেন যে নদীর অপোজিট পাশে
যে শিমুল গাছটি রয়েছে ওইখানে বড় কিছু একটা দেখা যাচ্ছে এবং ওটা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে আসছে। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, কিন্তু ওই দিন চাঁদনি রাত ছিল এবং চাঁদনি রাতে ওই দিন আরো মনে হয় যে চাঁদের আলো আরো বেশি ছিল, যার কারণে উনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন একটি প্রাণী এবং ওইটার পিঠের উপরে একজন মানুষ বসে আছে। উনি চিন্তা করলেন জিনিসটা কি। উনি ভালো করে খেয়াল করে দেখেন এবং স্পষ্টভাবে দেখতে পান ওটি একটা হাতি। একটা হাতি হেঁটে আসছে এবং হাতির পিঠের উপরে একজন মানুষ বসে আছে। উনি চিন্তা করেন যে আমাদের এই গ্রামে হাতি আসবে কোত্থেকে? হাতি তো আসার কথা না। তারপর আবার হাতির পিঠের উপর একজন মাহুত, মানে হাতিকে পরিচালনা করার জন্য একজন মানুষ বসে আছে। তো উনি চিন্তা করেন যে আমি জিনিসটা দেখি যে কে আসে। উনি আর হেঁটে বাড়ির দিকে যান না। উনি ওই যে আরেকটা শিমুল গাছ আছে, সেই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে উনি দেখছেন যে কি হয় বা কে আসে। উনি খেয়াল করেন যে ওই হাতিটা যত কাছে এগিয়ে আসছে আস্তে আস্তে তার আকৃতিটা ছোট হয়ে আসছে। অল্প সময় পরে উনি দেখেন ওটি আর হাতি নেই, ওটি হয়ে গেছে একটি ঘোড়া এবং ঘোড়ার পিঠের উপরেও ওই মানুষটি বসে আছে যেটা হাতির পিঠে বসা ছিল। কিন্তু উনি লক্ষ্য করেন হাতির পিঠে বসা অবস্থায় ওই মানুষের শরীরের যে আকৃতি ছিল এখন আকৃতিটা আরেকটু ছোট হয়ে গেছে। মানে ওই যখন হাতি ছিল হাতির সাথে সাথে হাতির পিঠের মানুষের আকৃতি যখন ঘোড়া হয়ে গেছে তখন ওই হাতির পিঠের মানুষের আকৃতিটাও কিছুটা ছোট হয়ে গেছে। এরপরে দেখেন যে ঘোড়াটা তার দিকে এগিয়ে আসছে এবং যত এগিয়ে আসছে ওই ঘোড়ার আকৃতিটাও ছোট হয়ে যাচ্ছে। উনি খেয়াল করেন অল্প একটু কাছে আসার পরে এটি আর ঘোড়া নেই, এটি হয়ে গেছে বড় একটি রাম ছাগল এবং ওই ছাগলের উপর একটা মানুষ বসে আছে। সেও কিন্তু আস্তে আস্তে ওই প্রাণীর অনুপাতে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু মানুষটার চেহারা উনি দূর থেকে স্পষ্ট বুঝতে পারছিলেন না, কিন্তু এতটুকু বুঝতে পারছিলেন ওইটা একটা মানুষ। যখন ওই ছাগলটি হেঁটে হেঁটে যখন আরেকটু কাছে চলে আসে তখন মৌলানা শামসুল আলী ভাই বাবা দেখেন যে এটি এখন আর ছাগল নেই, এটি একটি কুকুর হয়ে গেছে এবং পিঠে মানুষ বসে আছে এবং সেও ছোট হয়ে গেছে। কুকুরটা যখন আরো কাছে চলে আসে, মানে যখন ওনার একদম কাছে চলে এসেছে তখন দেখে ওটি এখন আর কুকুর নেই, ওটি হয়ে গেছে একটি বিড়াল। আর ওই বিড়ালের চোখ খুব ভয়ানক ভাবে জ্বলজ্বল করছিল। আর যখন ওনার কাছে ওই বিড়ালটি এসেছে উনি দেখে ওই যে পিঠের উপর ওই মানুষটিও কিন্তু ওই বিড়ালের পিঠে বসা, কিন্তু তার আকৃতিটাও বেশ ছোট হয়ে গেছে এবং তার চোখও জ্বলজ্বল করছে। এবং ওনার কাছাকাছি এসে হঠাৎ এই বিড়ালটি এবং তার পিঠে যে মানুষ ছিল সেটি সব ভ্যানিশ হয়েছে। পুরো সময়টাতে তার হাতে থাকা দাটি তিনি খুব শক্ত করে ধরে রেখেছিলেন, কারণ উনি জানতেন যে হাতে যদি লোহা জাতীয় কিছু থাকে তাহলে এই ভূত প্রেত জাতীয় কোনো কিছু কাছে আসতে পারে না বা কাছে আসলেও তেমন কোনো ক্ষতি করতে পারে না। এই চিন্তা করে ওনার হাতের দাটি উনি কোনো অবস্থাতেই হাতছাড়া করেননি। ভয় পাচ্ছিলেন, বাট তারপরও সারাটা সময় খুব শক্ত করে হাতে ধরে রেখেছিলেন। উনি মানে যদিও অনেক ভয় পেয়েছিলেন কিন্তু উনি কোনো অসুস্থ হন নাই বা জ্বর টর এরকম কিছু আসে নাই, উনি স্বাভাবিক ছিলেন। তো এই ঘটনাটি উনি ওনার আশেপাশে অনেককেই বলেছিলেন এবং ওই দুই শিমুল গাছের মাঝখানে এখনো বেশ কিছু ঘটনা টুকটাক ঘটে। এটি ছিল মৌলানা শামসুল আলী ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম একটি ঘটনা শেয়ার করার জন্য, অবশেষে এই ঘটনাটি আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। তো সরাসরি এই ঘটনার মধ্যে আমি চলে যাই রাসেল ভাই। ঘটনাটি ঘটেছিল 2022 সালের শেষের দিকে। আমি তখন একটি ছোট্ট শহরে থাকতাম। এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। মোবাইলের দিকে তাকিয়েছিলাম, তখন হয়তোবা রাসেল ভাই 3টা থেকে 3:30টার মতো বাজে। ঠিক তখনই আমার একটি ফোনে ফোন কল আসে, আর সেই ফোনে একটি
মেয়ের কণ্ঠ শোনা গেল। মেয়েটি কথা একটু অন্যরকম ছিল, যেমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাত 3টার দিকে কিন্তু রাসেল ভাই, 3টার দিকে বা 3:30টার দিকে এই কথাটা আমাকে বলেছে। আমি তো মনে করেন খুবই, এক কথাই, যে 3:30 3টার দিক দিয়ে আমাকে একজন ফোন দিল, আমি তো মনে করেন ভয়ে কাঁপতে শুরু করলাম। তারপর আমি বললাম, যে কে বলছেন? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু হালকা কান্নার শব্দ। কয়েক সেকেন্ড পরই কিন্তু রাসেল ভাই এই লাইনটা মানে কলটা কেটে গেল। পরের দিন সকালে আমি বিষয়টা রাসেল ভাই একদমই ভুলে গেছি, কিন্তু পরের দিনও রাতে সেই একই টাইমে আবার সেই একই নাম্বার থেকেই আবারও আমার কাছে কল আসে। ঠিক আছে রাসেল ভাই, তারপর মনে করেন মেয়েটি আবারও বলল আমাকে যে দয়া করে জানালার দিকে তাকাবেন না। কথাটা শুনে রাসেল ভাই 3:30টার দিক দিয়ে সেই একই নাম্বার থেকে আমার কাছে কল আসে, আর মেয়েটি আমাকে বলে দয়া করে জানালার দিকে তাকাবেন না। এই কথাটি শুনে রাসেল ভাই, বিশ্বাস করবেন না, আমার শরীর একদম কাঁপতে শুরু করে। কারণ আমি তখন বিছানার পাশে থাকা জানালার দিকেই তাকাতে যাচ্ছিলাম। সাহস করে রাসেল ভাই আমি আর পর্দাটা সরালাম না। কিছুক্ষণ পর আবারও সেই ফোন কলটা কেটে গেল। তৃতীয় দিন রাতে আবারও রাসেল ভাই সেই একই নাম্বার থেকে আমার কাছে কল আসে। বারবার আমার সেই একই নাম্বার থেকে কল আসতেই থাকে। এবার আমি না ডরিয়ে আবার সেই ফোন কলটা রাসেল ভাই রিসিভ করলাম। রিসিভ করার পর এবার মেয়েটি আরো স্পষ্ট করে বলে, আমি আর বেশিক্ষণ পারবো না, ওইটা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই কথাটা শুনে আমি ভয়ে বিছানা থেকে উঠতেই পারছিলাম না ভাইয়া, একদম মানে রাসেল ভাইয়া, আমি মনে করেন আর বিছানা থেকে উঠতেই পারছিলাম না, আমার এত ডর করতেছে। হঠাৎ বাইরে কুকুরগুলো এমন চিৎকার শুরু করলো, মানে আমি মনে করেন একদম আতঙ্কিত হয়ে গেছি। তারপর কোনোভাবে রাসেল ভাই ওই রাতটা পার করি। পরের দিন আমি সেই নাম্বারটিতে টেক্সট করার চেষ্টা করি, মানে মেসেজ দেওয়ার চেষ্টা করি রাসেল ভাই, কিন্তু মনে করেন মেসেজ যাচ্ছিল না। পরে আমি এক অপারেটর ভাই পরিচিত ছিল, সেই ভাইকে মানে নাম্বারটি দেওয়ার পর সে লোকটি আমাকে জানালো যে এই নাম্বারটি প্রায় 1 থেকে 1.5 বছর আগে নাম্বারটি অফ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। আর যে মেয়েটি এই সিমটি চালাইতো সে ভাইয়া আরো 1 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই কথাটা শুনে রাসেল ভাই আমার ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেছে। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম এবার ফোন কল আসলে আর ফোন ধরবো না। কিন্তু রাসেল ভাই বিশ্বাস করবেন না, পরের দিন থেকেও এই ঠিক মানে 3টা থেকে 3:30টার ভিতরে খালি ফোন আসতেই থাকে। এমন ফোন কল দিতে থাকে রাসেল ভাই, মানে আমি আর ওই রাত ঘুমাতেই পারি না। ঠিক আছে, এত ফোন দিতে থাকে। আমি সাহস করে ফোনটি মনে করেন রিসিভ করলাম। ওই পাশ থেকে শুধু একটি বাক্য ভেসে এলো, আজ জানালার বাইরে তাকিও না। ঠিক তখনই আমার ঘরের জানালায় কেউ 3বার ঠোকা দিল রাসেল ভাই। আমি একদম কাঁপতে থাকি, কিন্তু আমি তখন আর বাইরে যাই নাই রাসেল ভাই। কোনো মতো ওই রাতটা পার করে পরের দিন সকালে সাহস করে জানালার বাইরে গেলাম। মাটির উপর কাদায় স্পষ্ট মানুষের পায়ের ছাপ ছিল রাসেল ভাই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছাপগুলো শুধু জানালার দিকে এসেছে এমন ছাপ ছিল, মানে ফিরে যাওয়ার কোনো ছাপই ছিল না। আজ রাত
এই 3টা 3:30টার দিকে ফোন আসলে আমি রাসেল ভাই সাইলেন্ট করে রাখি, কারণ সেই নাম্বার থেকে মাঝে মাঝে এখনো আমার এই ফোনে ফোন কল আসতেই থাকে। আমি এখন ফোন সাইলেন্ট করে তারপর ঘুমিয়ে যাই রাসেল ভাই। এই ছিল আমার ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাসেল ভাই ঘটনাটি শেয়ার করে দিবেন। বগুড়ার কোন এক মসজিদের একজন ইমাম সাহেবের কাহিনীটা তিনি বলেছেন স্যামুয়েল আল মামুনকে, কারণ সেটাই সেরকমই লিখেছে সে। যাই হোক, উনি সেই ইমাম সাহেব একদিন উনি বসেছিলেন এবং এই সময় ওনার কাছে দুজন মানুষ আসে এবং এসে তারা ওনার কাছে এসে বলে যে একটা জানাজার নামাজ পড়াতে যেতে হবে। এবং দুইজন মানুষ এসে বলে যে জানাজার নামাজ পড়াতে যেতে হবে এবং যার জানাজার নামাজ সেই মানুষটারই সাগরেদ এই দুইজন লোক। তো ইমাম সাহেব বলে আপনারা কোত্থেকে এসছেন? এবং ওই দুজন তাকে বলেন যে আমরা এসছি অমুক জায়গার থেকে, যেটা একটা জায়গা বেশ বেশ দূরেই, শহরের কাছে। তো ইমাম সাহেব তাদেরকে বলেন যে আপনারা যে বললেন যে এত দূরে, ওখানে এর মধ্যে তো অনেক মসজিদ আছে এবং এর মধ্যে অনেক মসজিদ আছে, আপনি যেখানকার কথা বলেছেন সেখানেও আছে, তো আপনি এত দূরে আমার কাছে কেন এসেছেন এটা পড়াতে? তো তারা বলে যে না হুজুর, আসলে এখানে একটা কাহিনী আছে এবং এই কাহিনীটার জন্য আসলে অনেকেই রাজি হয়নি পড়াতে, এবং আপনার নাম আমরা শুনেছি যে আপনি অনেক বিজ্ঞ মানুষ এবং আপনি মানুষকে সাহায্য করেন, আপনি দয়া করে আমাদের সাথে একটু চলেন এবং আমাদেরকে হেল্প করেন। তো তিনি বলেন যে আসলে আমি না শুনে, এই কি জন্য ঘটনাটা না শুনে আমি তোমাদের সাথে যেতে পারবো না এবং এ ব্যাপার আমাকে ব্যাখ্যা করতে হবে যে ঘটনাটা কি। তো তখন আম, ওই দুইজন ওনার কাছে ব্যাপারটা ব্যাখ্যা করেন, একটি কাহিনী বলেন, এবং এই কাহিনীটা হচ্ছে এরকম যে যেই শহরের ঘটনা বা যেখানকার ঘটনা, যেখানে যার জানাজা পড়ানোর কথা বলা হচ্ছে, সে ছিল একজন তান্ত্রিক, কবিরাজ। আসলে সে একজন কবিরাজ ছিল এবং সে মানুষকে বিভিন্ন রকম সমাধান দিত টোটকা এবং জাদুটনার মাধ্যমে। তো যেটা হয়, সেই কবিরাজের কাছে এক সময় একটা ছেলে আসে। ছেলে এসে তার কাছে একটা সাহায্য চায়, যেটা হচ্ছে সে বলে যে আমার চাচাতো বোনকে আমি ভালোবাসি, আমার চাচাতো বোন আমাকে ভালোবাসে না এবং তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চলছে এবং আমি চাই যাতে সে আমার কাছে চলে আসে বা আমার সাথে তার একটা সম্পর্ক হয়। তো কবিরাজ তাকে এই কথাগুলো শুনে বলে যে তো তুমি এখন কি চাইছো? তুমি চাইছো যে আমি তোমাকে কিছু একটা করে দেই যাতে ওই মেয়ে তোমার কাছে চলে আসে বা তোমাকে পছন্দ করে বা তোমার সাথেই তার সম্পর্ক হয় বা অন্য কিছু? ছেলে বলে জি, আমি ওইটাই চাচ্ছি। তো যাই হোক, কবিরাজ বলে যে ঠিক আছে, আমি তোমাকে এটা করে দিব, বাট তুমি আমার কথা মতো কাজ করতে হবে এবং আমি যা বলবো সেভাবে তুমি সবকিছু করতে পারলে তাহলে তোমাকে আমি করে দিব, আর এই খরচ তোমার লাগবে, এই টাকা পয়সা লাগবে। তো যাই হোক, এই কথাগুলো যখন ছেলেটার সাথে হচ্ছিল কবিরাজের, তখন কিন্তু কবিরাজের যেই সাগরিদ গুলো এখন এসছে বা তার যেই সংঘাত গুলো এখন এসছে, তারা বসেছিল ওখানে। এবং ছেলেটা চলে যাওয়ার পরই তারা সেই কবিরাজকে বলে যে এই ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না, এর কাজ কি করবেন? তো কবিরাজ তাদেরকে বলে হ্যাঁ অবশ্যই করবো, যদি সে যথেষ্ট পারিশ্রমিক আমাকে দেয় অবশ্যই আমি করব, আমার তো কাজই এটা। তো যাই হোক, তো এগুলো বলার পরে সেই ছেলেকে কবিরাজ একদিন আসতে বলে। তো এর মধ্যে তখন ওই যে যার কাছ থেকে কাহিনীটা শুনছে ইমাম সাহেব, তো তিনি বলেন যে ঠিক আছে, তার মানে কি বুঝলাম যে ছেলেটা মানে ওই কবিরাজ ওই ছেলের কাজ করেছে, তো তার সাথে এরকম মানে সে এরকম মারা গেল কিভাবে? বলে যে জি, এখানে একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার হয়েছে, এখানে কিছু একটা কাহিনী ঘটেছে এবং যেই কারণে মানে সমস্যা হয়। তো ইমাম সাহেব বলে কি সমস্যা হয়? বলে যে ওই ছেলেকে কবিরাজ বলেছিল যে তুমি কিছু জিনিস নিয়ে আসবে আমাদের কাছে এবং সেই জিনিসের মধ্যে একটা জিনিস করবা যে তোমাকে অমুক সময় যে অমুক একটা মানে একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা কবরস্থান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে আসতে বলে তাকে, এবং সেই জিনিসটা মানে যেটা বলে সেটা সে সঠিকভাবে আনতে পারে না। সেটা আনতে যাওয়ার সময় যেটা করে সেটা সে ভুল করে। সে ভুল করে
সে একটা মানে আরো অন্য জিনিস নিয়ে আসে এবং সেখানেই তাদের এই জাদুবিদ্যাতে একটু সমস্যা হয়ে যায় আর কি। তো এই সমস্যাটা যখন হয় তখন কবিরাজ তার কাজটা করতে চায় না, বলে যে তুমি অলরেডি একটা তালগোল পাকাইছে এবং এটাতে একটা সমস্যা হবে আমাদের, এই কাজটা ভুল হয়ে যাচ্ছে। ওই যে ছেলেটা তখন বলে যে অনেক রিকোয়েস্ট করে, করার পরও কবিরাজ লাস্টে আর কোনো কথা, লাস্টে বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু টাকার অফার আছে এবং এটাতে কবিরাজ বেশ রাজি হয়ে যায় এবং তখন নাকি ওই তারা বসে, তাদের এই সাধনায় বসে এবং সাধনায় বসে কবিরাজ যেটা করে তাকে নিয়ে একটা বনের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে চলে যায়, একটা মানে বন, মানে বনের মতো একটা জায়গায় যেখানে গাছগাছালি আছে এবং মানে তার ডেজিগনেটেড একটা জায়গায় আর কি। তো সেখানে বসে কবিরাজ যেটা করে যে আপনার সে সাধনা করে এবং সে সাধনা করে এক সময় সে ওই মানে বেশ একটা আগুনের কুণ্ডলি টন্ডলি জ্বালায় কাজ করে এবং সেখানে সে সেই একটা জিনকে সামন করে আর কি। তো সেই জিন আসে, আসার পরে জিনকে সে একটা কাজ দেয় এবং কাজটা হচ্ছে যে এরকম সেই ছেলের ইকে মানে ওই মেয়েকে সে করার জন্য আর কি, বশ করার জন্য। তো যেটা হয় যে সেই জিনটা এখান থেকে সে চালান দিয়ে দেয় এবং এদিকে দেখা যাচ্ছে যে ওই যে সেই মেয়েটা যাকে ইটা করেছিল, তারা জাদুটা করেছে, সেই মেয়েটা একটা মেডিকেল কলেজে পড়তো এবং সে দেখা যাচ্ছে যে প্রথম যেদিন হয় সে খুব মানে একদিন হঠাৎ করে তাকে ওখান থেকে খবর আসে যে তাকে, সে খুব অসুস্থ হয়ে গেছে, মনে হচ্ছে যে সে মানে বেশ সিক এবং তাকে কেউ মানে আর কি মানে মনে হচ্ছে যে ঘুমের মধ্যে কেউ মারছে, এরকম একটা ব্যাপার তার চলে আসে এবং তার সাথের যে ইরা থাকে, রুমমেটরা থাকে, দেখে যে সে প্রায় বেহুশের মতো পড়ে থাকে, তার কোনো হুঁশ নাই। এরকম অবস্থা দেখে সে তারা ওই মেয়ের ফ্যামিলিকে খবর দেয় এবং মেয়ের ফ্যামিলি একসময় এসে সেই মেয়েকে নিয়ে আসে বাড়িতে এবং আসার পর থেকে দেখে মেয়ে অসুস্থ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, সে কেমন একটা হয়ে থাকে। তখন তারা যেটা করে, তারা একজন আলেমকে খবর দেয় আর কি, এই ব্যাপার দেখানোর জন্য। তারা মেডিকেলি ডাক্তাররা তেমন কিছুই তাকে বলতে পারছে না, ডাক্তার দেখে তো ডাক্তাররা রেস্টের ওষুধ দেয়, আর কিছুই দিচ্ছে না। তো সেই সময় যখন একটা আলেমকে দেখায়, সে আলেম দেখে বলে যে আপনার মেয়েকে তো কেউ জাদু করছে, জাদুটনা করছে। তো তখন সে আলেমের কাছে করে এবং আলেম তখন বলে যে এটা করছে আপনাদের আত্মীয়র মধ্যেই কেউ। তো ওই ছেলেকে ডাকানো হয়। তো ওই ছেলে এই ডাকানোর পরে ছেলেটাকে ডাকায় জিজ্ঞেস করা হয় যে তুমি এরকম করছো। ছেলেটা বলে যে না, আমি এরকম কিছু করি নাই, তবে আমি ওকে করতে পারি, যদি আমাকে আমার সাথে বিয়ে দেন তাহলে আমি চেষ্টা করবো ঠিক করে দিতে। তো আলেম তাকে বকা দেয়, বলে যে তুমি এটা ঠিক করবা নাকি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। তো ছেলেটা কেয়ার করে না, সে ব্যাপারটাকে বেশ সিলি ভাবে নিয়েই বলে যে ইটস ওকে, আমি এরকম আমি যেরকম আছি সেরকমই থাকবো, আমি এটা নিয়ে কোনো কিছু করবো না। আলেম বলে আমি জানি যে তুমিই করছো কিছু। তো যাই হোক, এগুলো বলে আলেম তখন কোনো কথা না বলে যে আমি পাল্টা ব্যবস্থা নিচ্ছি। তো উনি তখন সেই মেয়ের বাবাকে বলে যে আপনাকে আমি দিচ্ছি কিছু, দিচ্ছি আপনার ওই পানি দিচ্ছি, পড়া পানি এবং কিছু তাবিজ দিচ্ছি এবং সেটা আপনার মেয়ের সাথে রাখবেন এবং তার আপনার ঘর বন্ধ করে দেন। আলেম তার ঘর বন্ধ করে দেন, বলে যে ঘর থেকে বেরোতে দিবেন না মেয়েকে, আর এই পড়া পানি খাওয়াবেন, এটা দিয়ে গোসল করাবেন। আর সে আরেকটা জিনিস লিখে দেয় ওই ইসের কাছে, সেই মেয়ের বাবাকে বলে যে আপনি অমুক দিন অমুক রাস্তায় দাঁড়াবেন, সেখানে ঘোড়ায় করে কেউ একজন আসবে, যদি আপনি তাকে সালাম দিবেন এবং তার হাতে কাগজটা দিয়ে দিবেন। তো তিনি বলেন যে এটা কি, বলে এটা আপনার জানার দরকার নেই। তো মেয়ের বাবা সেই অনুযায়ী কথা অনুযায়ী কথা শোনেন এবং তিনি সেরকম একটা সময়, যেদিন নাকি সেই আলেম সাহেব বলে গিয়েছেন, আলেম ওনাকে বলেছেন যে অমুক জায়গায়, তো সেরকম একটা জায়গায় উনি ঠিক সেরকম সময়, আলেমের বলার সময় রাতের বেলা যে উনি দাঁড়িয়ে আছেন এবং অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, দেখছেন যে আশেপাশে কিচ্ছু নাই, মানে বেশ শুনশান একটা নীরবতা এবং উনি একসময় ক্লান্ত হয়ে যান যে আসলে এই জায়গায় আমি দাঁড়ায় আছি, এখানে আসলে মানে কেমন একটা মানে জিনিস, আমি কি আসলে বোকামি করতেছি কোনো, উনি যেটা বললেন এটা কেমন হচ্ছে। তো এই সময় উনি হঠাৎ করে শুনতে পান মানে হালকা ঘোড়ার ডাক এবং ঘোড়ার খুরের আওয়াজ দূর থেকে আসছে এবং তিনি তখন না একটু ভয় পেয়ে যান, কারণ পুরো নির্জন জায়গায় কেউ নেই এবং উনি যখন মানে আর কি এর মধ্যে থেকে অন্ধকারের মধ্যেই ওনার মনে হচ্ছে
অন্ধকারের মধ্যে মিলেমিশে আরো অন্ধকার কিছু একটা আসছে এবং ঘোড়ার শব্দ উনি শুনতে পাচ্ছেন, ওনার কাছে আসছে। এবং একটা সময় উনি দেখেন হঠাৎ করে মনে হলো উদয় হলো ওনার কয়েক ফিট দূরে বিশাল কালো ঘোড়া, এবং সেই ঘোড়ার পিঠে একজন মানুষ বসা, এবং তাকে দেখে বোঝা যাচ্ছে না কিছু, অবয়ব একটা মানুষের অবয়ব। সে হাতটা বাড়িয়ে দেয়, বলে যে ও, উনি দেখে সালাম দেয়, সে সালামের উত্তর দেয়, দিয়ে হাতটা বাড়িয়ে দেয়। তো উনি দেখেন যে একটা হাত আসছে এবং হাতটা বেশ বড়, এবং হাতটা মানে বেশ কভার্ড একটা হাত, হাতের পর্যন্ত দেখা যাচ্ছে না, কোনো একটা কাপড় দিয়ে পরা ঢাকা আর কি। তো উনি জাস্ট কাগজটা ওই হাতে দিয়ে দেয়, এবং সেই হাতটা সেই কাগজটা নিয়ে মানে তাকে বলে মানে চলে যেতে বলে। তো উনিও চলে আসে, উনি দেখে ঘোড়াটা সামনের দিক যেতে যেতে উনি আর কোনো শব্দ পান না। যাই হোক, উনি বাসায় চলে আসেন, এসে উনি মানে হাঁপ ছেড়ে বাঁচেন, মনে করে যে আমি কি দেখে আসলাম, কি করে আসলাম। তো এরপর ওই আলেমের সাথে পরদিন যোগাযোগ করে যে আমি এটা তো দিছি, বলে যে আপনি দিছেন, এখন আপনার কাজ শেষ, আপনার এখন এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, আপনি ঠিক থাকেন। তো এর পরদিন থেকে যেটা হয়, ওনার ওনার মেয়ে আস্তে আস্তে সুস্থ হতে থাকে, এবং তার আস্তে আস্তে তার প্রবলেম গুলো চলে যেতে থাকে, তার শরীরে যে জ্বর আসতো বা সে পড়ে থাকতো সেগুলো সব আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে। এবং তারা দেখে যে মেয়ে কথা বলছে এবং স্বাভাবিক, এবং মেয়ের কাছে জিজ্ঞেস করে তারা যে আসলে তোমার কি হয়েছিল, মানে মেয়ে কিছু বলতো না এর আগে। বলে, মেয়েটা তখন বলে যে আমি যেটা হয়েছিল, আমি একদিন সন্ধ্যার সময় আমি করিডোর দিয়ে আসতেছি, হঠাৎ করে আমার মনে হলো পিছনে কিছু একটা গর্জন করতেছে, মানে জোরে জোরে শ্বাস ফেলতেছে। মানে আমি হেঁটে আসতেছি, হঠাৎ মনে হলো আমার পিছনে কিছু একটা জোরে শ্বাস ফেলতেছে, লাইক গরু জোরে জোরে শব্দ করে সেরকম কিছু একটা। তো আমি ভয় পেয়ে পিছিয়ে তাকাই, তখন দেখি একটা বীভৎস মুখ, চোখ দুটো জ্বলতেছে, আমাকে চেপে ধরে দেয়ালের সাথে, এবং আমাকে মানে চেপে ধরে মনে হয় যে একটা মানে আছাড় দেওয়ার মতো করে ফেলে, এবং আমার চোখ আস্তে আস্তে অসাড় হয়ে যায়, আমি আসলে কিছুই মনে করতে পারি না তারপর থেকে। তারপর আমি যেটা মনে করি, আমি আমাদের ঘরে। তাহলে তুমি এই কয়দিন যে তুমি যে ছিলে তাকাইছো, এগুলো কিছু বুঝো নাই? বলে, না, আমি এই কয়দিন শুধু ওই জিনিসটাকেই দেখতাম, হঠাৎ করে আমি এখন দেখছি না এটা। তো এটা বলার পরে বাবা মা যাক শান্তি পায়, মনে করে যে মেয়ে তো আসলে এটার থেকে রক্ষা পেলো। মেয়েকে বলে যে বাবা তুমি বাসার বাইরে যেও না। তারা মেয়েকে চেষ্টা করে ঘরের মধ্যে রাখতে, এবং সেই হুজুরের সেই পানি খাওয়াতে থাকেন তাকে, এবং ওইভাবে রাখে। তো মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে যায় এর মধ্যে, বাসার থেকে যদিও বেরোয় না। বাট যেটা হয়, তারা খবর পায় যে তাদের পাশের যে চাচাতো বাড়ি, চাচার মানে তার ভাইয়ের যে বাড়ি, চাচাতো ভাই যে ছেলেটা, সে আস্তে আস্তে নাকি অসুস্থ হয়ে যাচ্ছে, এবং ওই মেয়েটা যেরকম হয়েছিল ঠিক সেইভাবে অসাড় হয়ে গেছে ছেলের। এবং মানে খুবই ব্যাপার, কোনো ডাক্তার এসেও কিছু করতে পারতেছে না সেখানে। এবং ছেলেটা নাকি ওরকম করে মানে দ্বিতীয় দিনের দিন ফ্যানা উঠে যায় মুখ দিয়ে, এবং সে কিছু করতে পারতেছে না। এবং সবাই ফাইন্ড আউট করে যখন তার মুখে ফ্যানা উঠে গেছে, তাকে কেউ ডাক্তার কবিরাজ কিছু বলতে পারতেছে না। এই সময় গ্রামের একজন আলেমকে ডাকা হয়, দেখে জিজ্ঞেস করা হয় যে তার বাবা মানে ছেলের বাবা জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে, ওকে একটু দোয়া করে দেন। বলে যে আসলে আপনার ছেলে দেখে বোঝা যাচ্ছে সে কোনো একটা কুফরি কালাম করছিল, এবং সেই কারণে তার শাস্তি হইতেছে, এটা আসলে আমাদের কিছু করার নেই। এবং ঠিক দেখা যাচ্ছে তো তার যখন এরকম মুখ দিয়ে ফেনা উঠতেছে, এরকম সময় কোত্থেকে যেন একটা সাপ আসে বড়, এসে ছেলেটার পাশে পেঁচিয়ে কুণ্ডুলি পাকিয়ে ফনা তুলে থাকে, এবং প্রচন্ড জোরে ফোঁস করছে, এবং কালো রঙের একটা সাপ। এবং এই সাপটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কেউ কাছে যেতে সাহস পায় না, মানে কেউ তাড়াবে। তাদের মধ্যে যখন হট্টগোল পড়ে যায়, এরকম একটা সময় তারা দেখে যে ছেলেটা মারা গেছে, ছেলেটা চলে গেছে, মানে তার আর জান নেই, সে মারা গেছে, এবং সাপটা ওখান থেকে চলে যায়। সাপটা যাচ্ছিল না ওখান থেকে, সাপটা ওখানে ছিল। তো তখন ওই ইকে নিয়ে আসা হয়, গ্রামের যে সেই আলেম ছিলেন তাকে আনা হয়। তিনি এনে সাপকে বলেন যে তুমি এখান থেকে চলে যাও, সে যা করছে তার শাস্তি তার কবরে হবে, তুমি এখানে বসে থেকো না, এভাবে বলেন আর কি। তো বলার পর সাপটা নাকি সেখান থেকে চলে যায়। আর তারা তারপর ওই লাশটাকে সৎকার করতে যান। তো যখন লাশটাকে সৎকার করেন, মানে খুবই অবস্থা, কেউ পড়তে রাজি না, এবং কেউ মানে নাকি তার পড়তে রাজি ছিল না। তো এই সময় ওই আলেম লাস্টে বলে যে না, উনি পড়বেন আর কি, তার জানার। তো এরকম অবস্থায় তাকে অনেক কষ্টে মাটি করে তাকে কবর দেওয়া হয়। এবং যখন তার কবর নাকি মাটিতে শোয়ানো হয়েছে, তাকে উঠে যাচ্ছে সবাই, উঠে গিয়ে মাটি দিবে, এই সময় নাকি প্রত্যেকে একটা সাপ আবার এসে সে কবরে ঢুকে যায়। এবং সেটা দেখে আর কেউ কিছু বলে না, কবর দিয়ে দেয় তাকে।
এবং তখনই আলেম বলে যে আসলে এই ছেলেটা আসলে খুব খারাপ কাজ করছিল এবং যেটার ফল এরকম হচ্ছে। যাই হোক, তাকে মাটি দেয়, মাটি দিয়ে তারা সরে আসে ওখান থেকে। এবং ওই জায়গার ওই তার কবরের আশপাশ দিয়ে কোনো পশু পাখি হাঁটতো না ভয়ে, কোনো পশু পাখি ওখানে গেলেই নাকি চোখ বড় করে তাকিয়ে থাকতো, সরে যেত। তো যেটা হয়, এটার দু একদিনের মধ্যেই নাকি সেই যে কবিরাজ হঠাৎ সে অসুস্থ হয়ে যায় এবং তার মুখ দিয়ে এরকম ফেনা ওঠে এবং সে খুব ভয়ঙ্কর অবস্থায়, মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় এবং তার মৃত্যু যন্ত্রণা ছটফট করতে থাকে সে। এবং সেও এক পর্যায়ে মারা যায়। এবং সে মারা যাওয়ার পর যেটা হয়, তখন নাকি তাকে কোনো আলেম আসে, দেখেই নাকি তাকে আর কেউ তার জানাজা পড়তে রাজি না, তাকে করতে রাজি। এবং এই কারণেই তার এই শাগরিদ গুলা চলে আসছে ওই ওখানকার যিনি হুজুর, তার কাছে দূরে এসে তাকে বলছে। এবং ওই হুজুরের বেশ নাম ডাকছিল, তাকে বলেন যে আপনি একটু আমাদের এই হেল্পটা করেন, ওনাকে আপনি করে দেন, আপনি যেটা উচিত একজন মানুষের তো করা। তো হুজুর তখন কিছু মনে করে উনি যান, উনি বলে যাচ্ছে আমি যাব। উনি যান, উনি যে দেখে যে ওই যে বাসাতে আসলে জানাজাটা হবে সেখানে মানুষ নাই। উনি বলে যে এরকম একটা মানুষ মারা গেছে, এখানে মানুষ নেই, এটা কেমন কথা? তো তারা বলে যে হুজুর এখানে কারণ আছে, আপনি একটু আপনি আসেন, অন্য কেউ না থাকলে আপনি এসে দেখেন। তো ওই হুজুর আস্তে আস্তে হেঁটে হেঁটে যান, যে ওনাকে লাশের কাছে নিয়ে যান। যখন লাশের মুখের উপর থেকে কাপড়টা সরান, তখন উনি হুজুর আটকে উঠে উনি পিছিয়ে যান দুই এক পা। উনি দেখে শুনি উনি আল্লাহু আকবার বলে সরে আসেন এবং তিনি নাকি বলেন যে আমি আসলে এই এই ডেড বডি আমি গোসল দিব না, আমার গোসল দেওয়ার কোনো ইচ্ছা নাই, গোসল তোমরা কাউকে দিয়ে করাও, আমি জাস্ট তোমাদের জানাজা পড়ে চলে যাব। তো যাই হোক, তো হুজুরকে জিজ্ঞেস করেছিল যে কেন আপনি আসলে আটকে উঠছিলেন কেন? তো হুজুর বলেছিল যে ওই ডেড বডির চেহারাটা নাকি সাপের মতো হয়ে গিয়েছিল অনেকটা, মানে খুব কুৎসিত বিভৎস একটা চেহারা হয়ে গিয়েছিল, কাইন্ড অফ লাইক সাপের মতো দেখতে লাগছিল। এবং উনি তাতে খুব আটকে উঠেন এবং তারপরে ওই লোককে গোসল করায় অন্যরা এবং নিয়ে আসে। এবং এই কারণেই কিন্তু ওই বাড়ি হালকা করে দিয়েছিল, কাউকে যাতে না দেখানো লাগে। তো তারপর সেই কবিরাজকে নিয়ে আসা হয়, এনে যখন তাকে কবর দিবে, কবরের কাছাকাছি যেয়ে দেখা যায় যে কবরটা নাকি ছোট হয়ে গেছে, মানে যে কবর যে এরকম হয় মানুষের শরীরের লেন্থের হয়, সেটা না, কবরটা ছোট হয়ে গেছে। এবং সেই কবর দেখে তখন ওই হুজুর বলেন যে আসলে কিছু করার নেই। কবরের কি জিজ্ঞেস করে, তুমি কবর এত ছোট করে কাটছো কেন? সে বলে যে আমি কবর ছোট করে কাটিনি, আমি যতই কাটি কবর এরকম বাড়ে না, এতটুকুই থাকে। তখন বলছে ঠিক আছে, কবর দিয়ে দাও, কিভাবে দিবা? দরকার হলে ভাঁজ করে ওটার মধ্যে ঢুকাও। তখন তাকে ভাঁজ করে ওটার মধ্যে ঢুকানো হয় এবং উঠে সেই মাটি তাকে চাপা দেওয়া হয়। এবং মাটি যখন চাপা দিচ্ছে, মাটি চাপা দিয়ে ওঠার সাথে সাথে নাকি ভেতরে মনে হলো যে খুব মনে একটা শব্দ তারা পায় ভেতর থেকে, কবরের ভেতরে, যেমন যদি মানে কারো হাড্ডি গুড্ডি ভাঙার মতো শব্দ থাকে, সেরকম কিছু একটা পায়। এবং তখন হুজুর তাড়াতাড়ি ওখান থেকে দোয়া পড়ে তিনি চলে আসেন। তো তিনি পরে বলেন যে আসলে এইটা তার হয়েছে যে সে কুফরি কালাম করতো এবং এত কুফর সে করেছে, সেটার ফলশ্রুতিতেই সেই শাস্তিগুলো পেয়েছে। এবং এটা এই শাস্তিগুলো তার এই জন্যই হয়েছে। এবং সে যে তাদের দুজনের যে এরকম মৃত্যু হলো আকস্মাৎ, সেটা হচ্ছে যে তারা ওই অন্য আলেম যেটা করেছিলেন, যে ওই জিনদের যে ছিল, সর্দার ছিল, তাকে ডেকে এনে তার কাছে আর কি ওই বিষয়ে তিনি আর্জিটা দিয়েছিল যে তোমাদের মধ্যেকার একজন এরকম কেউ করতেছে বা এরকম কিছু একটা উনি করেছিলেন, যেটার কারণে আসলে তাদের এই অবস্থাটা হয় এবং তাদের এই উল্টা শাস্তি হয়। এবং তাদের এই বাজে পরিণতি হচ্ছে তাদের এই কুফরি কলম চর্চা করার কারণে তাদের লাস্টে এই একজনের কবরে সাপ ঢুকে যায়, আরেকজনের কবর ছোট হয়ে যায় এবং চেহারা বিকৃত হয়ে যায় শেষে। তো এটাই ছিল আল মামুনের শেয়ার করা কাহিনী এবং আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জামিল সাহেব, যার ঘটনা বলছি, ব্রাহ্মণবাড়িয়া ট্রেন স্টেশনের একজন স্টেশন ম্যানেজার। তখন একটা ট্রেন আসার কথা, রাত তখন 2টা বাজে, কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। কিছু মানুষজন যারা স্টেশনে আছে তারা সেফ জায়গায় ঘুমাচ্ছে। তিনি জানেন ঢাকা থেকে একটা ট্রেন 2:30 আসবেন এবং এই ঘটনাটা বেশ আগের। তো তিনি রুম থেকে একটু এগোলেন। অন্ধকার বলতে গেলে তখন পুরো জায়গাটাই অন্ধকার। তিনি প্ল্যাটফর্মে গেলেন এবং দেখলেন মানুষজন বলতে গেলে কেউ নাই, 2-3 জন আছেন, তাও ঘুমাচ্ছে। আর মুষলধারে বৃষ্টি
যেন থামছেই না। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি যাওয়ার পর তিনি তার রুমে যায়। রুম থেকে আবার প্ল্যাটফর্মে যায় সিগারেট ধরবে। হঠাৎ একটা ট্রেন আসে। তিনি প্রথমে তা খেয়াল করেন নাই। ইলেকট্রিসিটি নাই এবং ট্রেনের সামনে কোনো লাইট নাই, ট্রেনের নাই কোনো হুইসল। তিনি দেখলেন প্ল্যাটফর্মের ভেতর পুরো ট্রেনটি তখনও ভিড়েনি, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। খানিকটা অবাক হলেন, কোনো হুইসল ছাড়া ট্রেনটা তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই আসলো এবং প্রায় হাফ অ্যান আওয়ার তিনি ওখানে দাঁড়িয়েছিল। কেউ ট্রেন থেকে নামলো না, ইভেন ট্রেনটাও আগাচ্ছে না। উনি ট্রেনের ইঞ্জিনের কাছে গেলেন টর্চ নিয়ে, ভেতরে ঢুকলেন, দেখলেন কেউ নেই। কিন্তু কেউ তো বের হয় নাই, থাকার তো কথা মানুষের। তিনি বের হয়ে একটি বগিতে ঢুকলেন, দেখলেন কোনো প্যাসেঞ্জার নেই, অথচ কেউ তো বের হয় নাই। এ কি আবোল তাবোল অবস্থা! ইলেকট্রিসিটি নাই, ট্রেন খালি, কেউ নাই। তিনি প্রত্যেকটা বগিতে উঠে উঠে চেক করছেন। কিন্তু লিসেনারদেরকে বলতে চাই যে ভাই, একটা কাকপক্ষীয় ট্রেনটার ভেতরে নাই। সর্বশেষ বগিতে উঠেন তিনি। চারপাশে টর্চ মারার পর তিনি একজন মহিলা দেখতে পান। মহিলাটা জানালার দিকে তাকিয়ে আছে চুপ করে। তার এতদিনের এক্সপিরিয়েন্সের চাকরি করা অবস্থায় এরকম কখন নাই। যখনই নেমে যায় ট্রেনে, নামার পর তিনি তার রুমে যান একটা সুইচ অফ করতে। মাত্র 2 মিনিট আগেই তো তিনি রুমে গেলেন। তিনি প্ল্যাটফর্মে যান এবং দেখতে পান ট্রেনটা আর নাই। 2 মিনিটের মধ্যে গেলে তো অ্যাটলিস্ট ট্র্যাকের দিকে তাকালেও দেখবেন ট্রেনটাকে দেখা যাবে। আশেপাশে কোনো কিচ্ছু নেই। ওই দিন থেকে ঠিক 1 বছর পরের ঘটনা। সেদিন আকাশে চাঁদ, ফুরফুরে অবস্থা। রাত তখন 3টা বাজে। আশেপাশে তেমন কোনো মানুষ নাই, মানুষ ওদিন নেই বললেই চলে। তিনি তার রুমে তখন হঠাৎ করে তিনি দেখতে পান আস্তে আস্তে একটা ট্রেন প্ল্যাটফর্মে এসে ভিড়েছে, অথচ কোনো সাউন্ড নেই, কোনো হুইসল নেই। ট্রেনের তো এমনিতেই একটা সাউন্ড থাকে, ট্রেনের মুভমেন্টের সাউন্ড, বাট ঘেরা পর্যন্ত কোনো সাউন্ড নেই। তিনি দৌড়ে এবার প্ল্যাটফর্মে যান। আগের বিষয়টা তিনি কারোর সাথে শেয়ার করেন নাই। তিনি মনে করেছিলেন এটা তার মনের ভুল হতে পারে। খালি একবার ইনফরমেশন নিয়েছিলেন এরকম ট্রেনের নাম আছে কিনা, পরিষ্কার ছিল না। তারপরেও যেটা তিনি মিলাতে পারেন যে রাঙা এক্সপ্রেস নামে কোনো ট্রেন আছে কিনা। এবারও এটি রাঙা এক্সপ্রেস। তিনি আবারও ইঞ্জিন রুমে টর্চ মেরে চেক করলেন কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। আগের মতো প্রত্যেকটা বগি চেক করলেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এবারও তিনি শেষ বগিতে ভালো করে চেক করলেন, কিন্তু কেউই নাই। হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায় না, কোনো পার্টিশন নাই, কোনো কানেকশন নাই। তাই তাকে বগিতেই থাকতে হচ্ছে। ট্রেনের স্পিড এতটাই বেশি যে উনি ট্রেন থেকে নেমে কোনোভাবেই সাহস পাচ্ছে না, পাড়া দেওয়ার কর্নারে, ট্রেন থেকে পাড়া দেওয়ার সাহস পাচ্ছে না। জোরে জোরে চিৎকার করেও কাউকে কাছে পাচ্ছে না। পুরো বগি কেন, পুরো ট্রেনে তিনি একা। তিনি ভাবতে থাকলেন ট্রেনটি কি হাইজ্যাক হয়েছে? কিন্তু ড্রাইভার রুমে তো কেউ নেই, ট্রেনটি চালাচ্ছে কে? মাথা বের করে তিনি টর্চ মারতে থাকেন। আশেপাশের স্ট্রাকচার এত দ্রুত পাস হচ্ছে যে উনি ভাবতে থাকেন এটি ইম্পসিবল। এত ফাস্টেস্ট ট্রেন বাংলাদেশে নেই, এটা তো ফাস্টেস্ট ট্রেন না। আউট অফ নোওয়্যার তিনি দেখলেন বগি লাইনচ্যুত হয়ে গেল। শেষ বগিতে থাকাতে তার রক্ষা। সেটিও উল্টো হওয়ার পথে। তিনি যেখানে নামলেন সেখানে কেউ নেই, একজন মানুষে নেই। তিনি প্রচন্ড ভয় পেলেন, এমন ভয় যে তিনি কথা বলতে পারছেন না। তিনি দেখলেন সেই মহিলা রেল লাইনটি ধরে আসছে। এরপরে আর তার কিছুই মনে নাই। এরপরে যখন তার ঘুম ভাঙে, তিনি তার রুমে তার নিজেকে খুঁজে পান। তার সাথে কি হলো, কিভাবে, তিনি কিছুই জানেন না। পরবর্তী সময়ে তিনি একজনের কাছে যান, জিজ্ঞেস করেন যে তিনি এই ট্রেন স্টেশনে কি চাকরি করবেন কি করবেন না, এরকম জিনিস কি তিনি বারবার দেখতে থাকবেন।
তাকে এরকম অবস্থায়, এরকম বিব্রত অবস্থায় আগে কখনো ওইখানকার তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউই দেখে নাই। যাই হোক, তিনি পরবর্তী সময় জানতে পারেন যে এইটি তাকে নিছকই ভয় দেখানোর কারণে হয়েছে, এবং পরবর্তীতে তিনি তার নিজের প্রোটেকশন হিসাবে কিছু প্রোটেকশন নেন একজনের কাছ থেকে। এরপর থেকে তিনি কিছু দেখেননি, কিন্তু এরকমভাবে রাত জেগে কখনো ডিউটিও করেন। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি সানিয়া, লিখছি নরসিংদী থেকে। আমার নানা বাড়িতে স্কুলের ছুটি কাটানোর সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি ক্লাস 6-এ পড়তাম তখন। আমি পুরো ঘটনাটা সংক্ষেপে লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ক্লাস 6-এর প্রথম বার্ষিকী পরীক্ষার পর কয়েকদিন ছুটি পেয়েছিলাম। সেই ছুটিতে নানা বাড়ি ঘুরতে গিয়েছিলাম। আমার নানা বাড়ি কুমিল্লাতে। নানা তখন বেশ অসুস্থ ছিলেন। হঠাৎ একদিন মাঝরাতে নানা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। এজন্য সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। নানা যখন এমার্জেন্সিতে ছিলেন, তখন আমরা সবাই সামনের ওয়েটিং রুমে বসেছিলাম। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। হসপিটালের 2-1জন স্টাফ ছাড়া কোনো মানুষ নেই। নানি সহ আমরা সবাই খুব কান্নাকাটি করছিলাম। নানা আমাকে অনেক আদর করতেন ছোটবেলা থেকেই। আমার প্রচন্ড রকম খারাপ লাগছিল। এজন্য ওয়েটিং রুমের এক কোনায় একা একা বসে কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি সেটা জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকাতেই দেখি পুরো ওয়েটিং রুম খালি। নানি, মামা, খালা কেউ নেই সেখানে। ঘাড় ঘুরিয়ে পাশে ফিরে তাকাতেই দেখি আমার পাশে অনেক লম্বা কেউ একজন বসে আছে। পুরো শরীর উজ্জ্বল সাদা পোশাকে ঢাকা। তার মুখের দিকে তাকালাম। সেই চেহারার বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব না শাফিন ভাই। যেন কোনো আলোক স্ফুলিঙ্গ বের হচ্ছে সেই চেহারা থেকে। তার মুখটা আমার দিকে ঝুঁকিয়ে আমাকে বলল, ওর সময় হয়নি, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু বলতে পারলাম না। হতভম্বের মতো আমি চুপচাপ তাকিয়ে রইলাম তার মুখের দিকে। হঠাৎ একটা শব্দ শুনে অন্যদিকে তাকাতেই দেখি আমার নানি, খালা, মামা সবাই সেখানে বসে আছে। ডাক্তার দরজা খুলে বাইরে এসেছেন। আমি দৌড়ে গেলাম সেদিকে। ডাক্তার জানালেন যে আপাতত উনি ভালো আছেন, ভয়ের কিচ্ছু নেই। এই কথা শুনে আমি সাথে সাথে একটু আগে যেখানে বসেছিলাম সেখানে তাকাতেই দেখি কেউ নেই সেখানে। পুরো রুমের কোথাও কেউ নেই। শাফিন ভাইয়া, ওই রুম থেকে ওইটুকু সময়ের মধ্যে বেরিয়ে যাওয়া সম্ভব না, কেননা গেট লাগানো ছিল। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। কে ছিল লোকটা তাও জানি না। সেটাতে আমি নানি, মামা বাড়ি ফিরে আসি। পরদিন সকাল 11টার দিকে আবারও হসপিটালে যাই। গতরাতে দেখা ওই লোকটার কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল বারবার। নানা এখন কিছুটা সুস্থ আছেন দেখে আমি হসপিটালটা একটু ঘুরে দেখলাম। কোথাও তেমন কাউকে দেখলাম না, অর্থাৎ ওই লোকটার মতো কাউকে দেখলাম না। দুপুরে বাড়ি ফিরে এলাম। বিকেলবেলা মামা বললেন আমার খালা আমাকে তার সাথে হসপিটালে থাকার জন্য বলেছে। আমি রাজি হয়ে গেলাম। মামা আমাকে সন্ধ্যার সময় হসপিটালে নিয়ে গেলেন। রাতে খাওয়া দাওয়া সেরে আমি আর খালা করিডোরে দাঁড়িয়ে কথা বলছিলাম। রাত তখন 11টা। হঠাৎ নিচে অনেক চিৎকার চেঁচামেচির শব্দ শুনলাম। এগিয়ে গিয়ে দেখলাম একজন অ্যাক্সিডেন্টের রোগী এসেছেন। খুবই খারাপ অবস্থা, রক্তে পুরো শরীর মাখামাখি। আমি আর খালা একপাশে দাঁড়িয়ে রইলাম। ডাক্তাররা তাকে ওটিতে নিয়ে গেলেন। আমরা উপরে চলে আসব, ঠিক এমন সময়ে আমি দেখলাম গত রাতে দেখা সেই লম্বা লোকটা খুব দ্রুত বেগে যেন হাওয়ায় ভেসে ভেতরের দিকে গেল, অর্থাৎ ওটির ভেতরের দিকে গেল। আমি চিৎকার করলে খালাকে বললাম যে খালা। খালা বলল কি? আমি বললাম ওই লম্বা লোকটাকে। খালা বলল কোন লম্বা লোকটা? খালা কিছুই দেখেনি। আমি বললাম খালা আমি আর এখানে থাকবো না, উপরে চলেন। খালা আর আমি উপরে চলে আসলাম। নানার কাছে গেছি, এমন সময় নিচে আবার চিৎকারের আওয়াজ শুনলাম। খালা বলল তুই থাক, আমি নিচে গিয়ে দেখে আসি। 2 মিনিট পরেই খালা ব্যাক আসলো। যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই লোকটা মারা গেছে। আমার গলা কিছুটা শুকিয়ে গেল। শাফিন ভাই, আমি জানি না আমি কি দেখেছিলাম।
তবে আমার অন্তর জানে আমি কিছু একটা দেখেছিলাম। জানি না সেটা কি ছিল। বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে যা আবিষ্কার করেছি সেটা শুনলে মানুষ পাগল বলবে। তবে ওই জিনিসটাকে আমি আরো একবার দেখেছিলাম। ম্যাট্রিক পরীক্ষার সময় কথা। একদিন পরীক্ষা শেষে আমি বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। অনেক মানুষ ছিল বাজারে। আমি রাস্তার উল্টো পাশে একটা দোকানের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো যেন আমার বুকের মধ্যে কেউ আঘাত করলো। আমার চোখ চলে গেল সেই দোকানের পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটার দিকে। অদ্ভুত এক রঙের কাপড় দিয়ে ঢাকা তার শরীর, বিদ্যুতের মতো উজ্জ্বল তার চেহারা। আমার সাথে চোখাচোখি হতেই এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি করল। আমি তখনও যেন একটা ঘোরের মধ্যে আছি। তার ঠিক সামনেই রাস্তার একেবারে কিনার ঘেঁষে দাঁড়িয়ে একজন লোক ফোনে কথা বলছিল। হঠাৎ চোখের পলকের মাঝেই একটা বড় মোটরসাইকেল এসে লোকটাকে এমন আঘাত করল যে সেই লোকটা কয়েক হাত দূরে ছিটকে পড়ল। মোটরসাইকেলটাও পড়ে গেল। যে লোকটা ফোনে কথা বলছিল সবাই সেই লোকটার কাছে দৌড়ে গেলাম। একজন এসে তার পালস চেক করলেন, তারপর জানালেন লোকটা মারা গেছে। এবারে আমি অনেক ভয় পেলাম। পেছনে ঘুরে তাকালাম, দেখলাম সেই লম্বা লোকটা সেখানে আর নেই, কোথাও নেই। এরপর আর কখনো আমি তাকে দেখিনি। সত্যি বলতে এরপর আর কখনো সরাসরি কোনো মৃত্যু আমি দেখিনি। জানি না সে কি ছিল। আপনি যদি এর কোনো ব্যাখ্যা করতে পারেন তবে জানাবেন প্লিজ। এটা ঢাকার গুলিস্তানের কাছে কোন একটা জায়গায়। এখানেও আমি লোকেশনটা আপনাদের কাছে হাইড করে রাখবো, যদিও তিনি স্পেসিফিকলি জায়গাটার কথা বলেছেন কোথায় এবং কি, এবং আমি যদিও আপনাদের কাছে সেটা শেয়ার করবো না। যাই হোক, গুলিস্তানেরই কোনো একটা জায়গায়, এবং এটি একটি 5 তলা ভবনকে ঘিরে কাহিনী, এবং ওই ভবনেই অনেক কিছু ঘটে বা ঘটতো, বা এখন কেউ থাকছে না। ওইটা নাকি বেশ পরিত্যক্ত অবস্থায় আছে এখন, এবং মানে এমনই অবস্থা হয়ে গেছে ওখানে কেউ থাকতে পারে না, এরকম একটা অবস্থা। এবং ওই 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 বিল্ডিং এ নাকি অনেক রকমের অনেক কিছুই ভৌতিক কাহিনী হয়, এবং অনেকেই শোনে, অনেকে দেখে, অনেকে ফিল করে, এবং অনেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এরকমই একটা কাহিনী অনিরুদ্ধ সরকার অর্ণব তিনি আমার সাথে শেয়ার করেছেন, এবং এটা তার ফার্স্ট হ্যান্ড একটি লাইফের এক্সপিরিয়েন্স, এবং তার খুব ছোট বয়সের কাহিনী। তিনি যখন স্কুলে পড়তেন সেই সময়টা। তো যাই হোক, আমি কাহিনীতে চলে যাচ্ছি। ব্যাক ইন 96, আই থিঙ্ক 96-97 এরকম একটা সময়ের কথা উনি লিখেছেন। তখন উনি স্কুলে পড়তেন, এবং ওনার বাবা মা চাকরি করতেন, অফিসে চলে যেতেন, এবং তাকে বাসায় থাকতে হতো। তো বাসায় থাকতে হতো, ওনার বাবা মা তাকে বাসার থেকে, বাসার অ্যাপার্টমেন্টের দরজাটা বন্ধ করে দিয়ে যেতেন বাইরে থেকে, যাতে উনি বাইরে না যান। তো ওই বিল্ডিং সম্বন্ধে এমনি কিছু কথা প্রচলিত ছিল, মানুষ ভয় পেত বিল্ডিংটাতে, বিভিন্ন রকমের ভয় পেত। তো তারপরও এটাকে অনেকেই কেয়ার করতো না, ভৌতিক ব্যাপারগুলোকে অনেকেই ইগনোর করে যায়। তো যেদিনকার ঘটনা বলছি সেদিন বারান্দায় দাঁড়িয়ে এই অর্ণব কথা বলছিল। তার তিনি ছিলেন মনে হয় 5 তলায়, আর 3 তলাতে তার বন্ধু থাকতো যার নাম রিফাত। আমি জানি না নামটা ছদ্মনাম কিনা, ছদ্মনাম হওয়াই ভালো। তো যাই হোক, তিনি কথা বলছিলেন তার বন্ধু রিফাতের সাথে। দুইজনই বারান্দায় দাঁড়িয়ে, এমন ভাবে কথা বলা যেত যে দুইজন কথা বললে দুজনকে দেখতেও পেত। তো মানে বেশ দেখা যেত, দুজনে বারান্দায় দেখা যেত। তো কথা বলছে, দেখছে, এবং তারা বিভিন্ন আলাপ করছে। দেখা যাচ্ছে কিশোরদের যে ব্যাপারগুলো থাকে, নিজেদের ভেতর আলোচনা, গল্প। তো এরকম আলোচনা যখন করতে করতে হঠাৎ করে নিচের যে থাকে রিফাত, সে তাকে বলে যে, এই দেখছো এখানে, তোমার এখানে যে একটা ময়না পাখি। এবং ময়না পাখি তো দেখে না রিফাত। অর্ণব ট্রাই করে দেখতে, কি খেয়াল করে দেখে ঠিক তার ফ্লোর এবং রিফাতের ফ্লোরের মাঝামাঝি একটা জায়গা, একটা তারের উপরে মনে হয় বসে আছে। তার কাছে দেখে মনে হচ্ছে একটা কাক। তো সে বলে যে এটা খুব ময়না পাখি তো না, এটা কাক। তো রিফাত বলে যে না না, এটা ময়না। রিফাত যেটা করে, সে আস্তে আস্তে গ্রিল বেয়ার উপর দিকে উঠে যে সামনে দিয়ে হাত বাড়িয়ে দেয় সে ময়নার দিকে, এবং ডাকতে থাকে। তো অর্ণব কিন্তু দেখছে যে এটা একটা কাক, কারণ কোনো শব্দও করছে না, এবং তার কাছে বেশ বড় একটা কাক মনে হচ্ছে। তো ও খেয়াল করে উপর থেকে যে সেই পাখিটা রিফাতের দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিফাত হাত নাড়লে মানুষ অনেক সময় পাখি যেটা করে উড়ে যায়, অথবা ডেকে ওঠে, বা একটু আশেপাশে চলে যায়, মানে তার স্বভাবজাত কাজ করে। কাকও কিন্তু কাকা করতে থাকে।
তো এই পাখিটা কোনো শব্দই করছে না। সে চুপচাপ বসে তাকিয়ে আছে রিফাতের দিকে এবং হঠাৎ করে সে দেখে পাখিটা উড়াল দিল এবং পাখিটা জাস্ট রিফাত এম করে যেমন উড়াল দিল, যেমন করে কোনো শিকারী পাখি একটা ছো দেয় কোনো কিছুকে সেরকম। কিন্তু ঠিক পাখিটা রিফাতের কাছাকাছি আসতে হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল এবং সে তখনই শব্দ পেল, নিচে দেখলো যে রিফাত পড়ে গেছে গ্রিল থেকে, ধাম করে পড়েছে এবং পড়ে নিচে মানে তার ফ্লোরে, বারান্দার ফ্লোরে পড়েছে এবং তার গায়ের উপরে তার পাশে যে অ্যাকুয়ারিয়াম ছিল, অ্যাকুয়ারিয়ামটা ভেঙে তার গায়ে পড়ে এবং নিমিষে ঘটে গেছে ব্যাপারটা। এবং এক নিমিষে সে দেখলো যে সেই অ্যাকুয়ারিয়াম ভাঙা, অ্যাকুয়ারিয়ামের পানি তার গায়ে, কাচের গুঁড়ো তার গায়ে এবং মাথা ফেটে রক্ত বেরোচ্ছে রিফাতের এবং রক্তে এবং পানিতে মাখামাখি এবং মাছ ছটফট করছে ফ্লোরে, মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা। এবং উপর থেকে অর্ণব তো পুরোপুরি হয়ে যায়, সে বাকরুদ্ধ হয়ে যায় এবং সে কিছু বলারও থাকে না, কারণ সে বাসায় এক। তো এই যে পড়ার যে শব্দ জোরে, এটাতে রিফাতের মা দৌড় দিয়ে আসে ভেতর থেকে। তিনি তখন নাকি প্রেগনেন্ট ছিলেন, 7 মাসের প্রেগনেন্ট। তো তিনি অস্থির হয়ে যান, কি করবেন বলতে পারেন না। তিনি অনেকক্ষণ থতমত হয়ে উনি চিল্লাচিল্লি শুরু করেন এবং আস্তে ধীরে মানুষজন আসে এবং এসে রিফাতকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যায়। তো উপর থেকে অর্ণব দেখছে যে রিফাতকে নিয়ে যাচ্ছে, সে বলছে যে আমি এই দৃশ্যটা এখনো ভুলতে পারি না। আমি তাকিয়ে দিয়েছে, দেখলাম যে রিফাতকে নিয়ে যাচ্ছে, তার আধবোজা চোখ আধবোজা হয়ে আছে, মানে পুরো বোঝে না, মানে অল্প একটু তাকিয়ে আছে চোখটা, আধবোজা চোখ এবং সে উপর দিকে তাকিয়ে আছে। তো অর্ণব উপর থেকে অনেক চিৎকার করে রিফাত রিফাত বলে, কিন্তু সেই রিফাত তাকায় না তার দিকে। তো এরকম একটা সিচুয়েশন হওয়ার পরে অর্ণবের মা আসে অফিস থেকে, আসার পরে সে বলে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসায়। তার বাবা মা শুনে খুবই লাগে এবং অর্ণব কিন্তু তার মাকে পাখির কথা বলেনি তখনও। তো যেটা হয়, পরদিন তার মা অর্ণবকে রেখে এরকম অফিসে যায় এবং তিনি দেখা লাঞ্চের ব্রেকে আসছেন এবং এরকম সময় অর্ণবকে তিনি বলেন, যাও তুমি গোসল করে আসো। তো অর্ণব গোসলের জন্য যেতে যায়, তার হাতে সে চাউল নিয়ে যখন যাচ্ছে ঠিক গোসলখানার কাছে, এই সময় ছাদের উপর থেকে একটা বেশ বড় সিমেন্টের টুকরা ঠাস করে তার সামনে খসে পড়ে এবং পড়ে ভেঙে টুকরো টুকরো চারিদিকে ছিটকায় যায় এবং মানে বেশ বড় ছিল টুকরাটা। এবং সে চিৎকার করে ওঠে এবং সে চিৎকার শুনে তার মা চলে আসে, এসে তার আম্মা তো হতভম্ব, ছাদের উপর থেকে একটা বড় টুকরা খসে পড়েছে সেখানে। এবং অর্ণব নাকি তখন তার কানে শুনেছে যে, মনে হলো তার কানে কাছে ফিসফিস করে কেউ বললো যে একটু হলে বেঁচে গেলি, এরকম। তো এই ঘটনাটা ঘটার অবশ্য আগে একটা ছোট্ট কাহিনী ঘটেছে, যেটা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে, ওই দিন অর্ণব কিন্তু সকালবেলা দাঁড়িয়েছিল বারান্দায় এবং সে দেখেছে যে ওইখানে সেই তারের উপর সেই পাখিটা, সেই কাকের মতো পাখিটা বসে আছে। অর্ণব যখন তাকিয়েছিল, ওই পাখিটা এক দৃষ্টিতে অর্ণবের দিকেও তাকিয়েছিল এবং অর্ণব তাতে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে ঘরে ঢোকে এবং তার একটু পরে কিন্তু তার আম্মু এসে তাকে বলে যে এরকম যেতে গোসল করতে। তো তার কানের কাছে সে শুনে, স্পষ্ট শুনে যে তাকে কেউ বলে যে তুই বেঁচে গেলি। তো এরকম শুনে অর্ণব বেশ ভয় থাকে এবং সে তার মাকে সব বলে যে এরকম এরকম ব্যাপার, এরকম পাখির ঘটনাটা বলে এবং সবকিছু। তো তার মা শুনে বেশ যে ব্যাপারটাতে বেশ হয়ে যায়, মানে মানে অস্বস্তিতে পড়ে এবং ছেলেকে বলে যে তুমি এরকম বাইরে যাবা না, এরকম বারান্দাও যাওয়ার দরকার নেই। তাকে দোয়া টোয়া পড়ে দেয় এবং বলে বাবা তুমি এরকম যেও না। এবং সে রিফাতের কাহিনী যেটা হয়েছে, এর মধ্যে রিফাতকে ডাক্তাররা বলে যে রিফাতের পরে ব্রেন হ্যামারেজ হয়েছে এবং সে কোমায় চলে গেছে, সে তখন এত দ্রুত সুস্থ হবে না, তার হুঁশ আসছে না। তো এই অবস্থায় রিফাতকে কয়েকদিন পরে বাসায় নিয়ে আসা হয় এবং অর্ণবকে তার মা খুব সাবধানে থাকতে বলে বাসায়। তো এরকম করে সময় পার হয়ে যায় থাকে। রিফাত কিন্তু তার 1 মাসও তার নর্মাল সে যে স্টেটে ফিরে আসেন। তো আমার মনে হয় ও লিখেছিল যে 1 মাস বা 2 মাস পরে আসতে দিলে সে একটা নর্মাল মানে কি তাকায়, বাট সে মানে একটা সাধারণ মানুষের মতো আর হয় না, সে কেমন করে তাকিয়ে থাকে অটিস্টিকের মতো, এরকম একটা অবস্থায় সে আসে। তো এর মধ্যে রিফাতের বোন হয় একটা, এবং সেই বোনটাকে যখন দেখতে যায় অর্ণবরা, তো অর্ণব নাকি সে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছে, তখন নাকি তার কানের মধ্যে একটা মনে হয় অটোমেটিকলি কেউ ফিসফিস করে বলে বাঁচবে না।
তো তখন সে খুব ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি সেই বাচ্চাটাকে তাড়াতাড়ি তার মার কাছে দিয়ে দেয় এবং সে চিন্তা করে যেটা আমি কি শুনলাম এবং কেমন একটা কমিউনিকেশন এটা হচ্ছে। তো এরকম একটা সিচুয়েশন তার কাছে খুবই ভয় লাগে এবং আম, তার রিফাতের অবস্থা দেখে রিফাতের যে আস্তে ধীরে এরকম অবনতি দেখতে থেকে এবং রিফাতদের বাসায় একটা কাজের ছেলে ছিল, সে কাজের ছেলেটা নাকি প্রায় পজেসড হয়ে যেত রাতের বেলা, হঠাৎ করে নাকি পজেসড হয়ে যেত এবং পজেসড হয়ে সে উদ্ভট ভাবে কথা বলতো, মানে হাত পা বেঁকিয়ে যেত এবং সে ছুরি কাঁচি যাই পেত নিজেকে কাটতো এবং সেই রক্ত খাওয়া শুরু করতো, এরকম একটা অবস্থা। তো এবং রিফাতের বাবার সাথে একদিন অর্ণবের মাও আলোচনা করে এই ব্যাপারটা নিয়ে যে এরকম এরকম কিছু ব্যাপার ঘটেছে। তো রিফাতের বাবা যেটা করে, তিনি তার বিল্ডিংটাকে বন্ধ করে দেন এবং হুজুর ডেকে এনে বন্ধ করে দেন এবং তিনি নাকি আরো কি কি করেন যেটা নাকি সে ভালো জানে না অর্ণব, যে তাদের বাসার পেছনে নাকি 7টা ছাগল কেটে কোথায় কি করা হয় এবং সেটা সম্বন্ধে সে পুরো ডিটেলস কিছুই জানে না, বা এরকম কিছু একটা করে। তো যাই হোক, ওই ছেলেটা মানে আর কি ঠিক মতো ওই কাজের ছেলেটাকে প্রায় এরকম পজেস হতে থাকে এবং কাজের ছেলেটা নাকি একবার এরকম মানে দেখা গেছে বটি দিয়ে এরকম ভাবে কোপ দিতে গিয়েছিল যেটা নাকি রিফাতের লাগতো, কিন্তু অর্ণব ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। তো এরকম সিচুয়েশনে তাদের বাসায় তার বাবা, রিফাতের বাবা যেটা করে, একটা হুজুর নিয়ে আসে, একজন হুজুরকে এনে, এবং সে হুজুরের বর্ণনাও দিয়েছে কোত্থেকে এনেছেন সেটা আমি এখন এখানে বলবো না। তো তাকে নিয়ে এসে বাসার মধ্যে একটা ভালো বা ইসের আয়োজন করেন, দোয়ার আয়োজন করেন এবং বাচ্চাদেরকে ঝাড়েন এবং বাসাটাকে বন্ধ করেন। এবং এই বন্ধ করার পরে আস্তে ধীরে দেখা যাচ্ছে যে ওই কাজের ছেলের ব্যাপারটা চলে যায়, কিন্তু বাসায় এরকম হতে থাকে। কিন্তু ওই হুজুর নাকি বলেছিল যে যিনি এসেছিলেন, যে জিনিসটা কিভাবে ঘটেছে, যে আপনার খুব কাছের কোনো রিলেটিভ আপনার পুরো ফ্যামিলিকে এরকম তন্ত্রমন্ত্র করেছে, জাদু করেছে, এবং সেই জাদুটা সম্ভবত আপনার ছেলের উপরেও ছিল এবং আপনার মেয়ের উপরেও ছিল, আপনার বংশধরের উপরে। এবং লাকিলি তারা বেঁচে গেছে এবং এই যে ছেলেটাকে, কাজের ছেলেটাকে যে পজেস্ট করতে, কাজের ছেলের মাধ্যমে ক্ষতি করানোর চেষ্টা করতো আপনার ফ্যামিলিতে। যাই হোক, এইভাবে করেই তাদের আস্তে ধীরে জিনিসটা ঠিক হয়ে যায় এবং তারা একসময় ওই বাসা থেকে তারা চলে যায়, রিফাতরা, ওই অর্ণবরা চলে আসে এবং সেই সময়কার স্মৃতিচারণ করতে যেয়ে অর্ণব ওই বাসার কাহিনীটা শেয়ার করলো। এই ঘটনাটি মৌলানা শমশের আলী ভাইয়ের যেখানে বাড়ি আর কি, তাহিরপুরের উত্তর মকসুদপুর গ্রাম। এই উত্তর মকসুদপুর গ্রামে একটি ছোট্ট কালভার্ট রয়েছে, মানে ছোট্ট একটা ব্রিজ রয়েছে। তো ওই ব্রিজ থেকে আবার আরেকটু সামনে অপেক্ষাকৃত আর একটি বড় ব্রিজ রয়েছে। ওই ব্রিজটা আসলে মানে দুটো ব্রিজ মানে এমন যে এটা মানে পাশাপাশি, মানে একটা পার হয়ে যে আপনি আর একটা পাবেন বিষয়টা এরকম নয়, এটা আসলে পাশাপাশি, মানে দুইটা কিন্তু দুই ধরনের রাস্তা। হ্যাঁ, দুইটা দুই ধরনের রাস্তা। তো এক ব্রিজের নিচ দিয়ে যখন পানি যায় তখন ওই পানিটাও আবার অন্য ব্রিজের নিচ দিয়েও যায়। তো উত্তর মকসুদপুরের ভেতরে যেই গ্রাম, মানে এই গ্রামের ভেতরে যেই ব্রিজটি পড়েছে, এই ব্রিজটা একটু ছোট, আর গ্রামের আর পাশের যে গ্রামটা, এই গ্রামের মধ্যে ওই যে ব্রিজটি পড়েছে ওইটা অপেক্ষাকৃত একটু বড়। তো যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুস্তম আলী। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। কোনো এক রাতে উনি ফিরছিলেন, তো তখন কিন্তু বর্ষাকাল ছিল না, মানে তখন শুকনা ছিল। আর শুকনার সময় ওই ব্রিজের নিচ দিয়েই স্বাভাবিকভাবে মানুষজন আসা যাওয়া করতো, ব্রিজের উপর দিয়ে মানুষজনের খুব বেশি দরকার না হলে চলাফেরা করতো না। তো উনি যখন ওই যে বড় ব্রিজটা পার হচ্ছিলেন, তো বড় ব্রিজটা যখন পার হচ্ছিলেন উনি দেখেন যে ব্রিজের নিচে একটি লাশ পড়ে আছে, একদম কাফন দিয়ে মোড়ানো। ঠিক একটা লাশকে কবরে নামানোর আগে লাশ খাটিয়া শোয়ানো অবস্থায় আমরা যেরকম দেখি যে পায়ের দিকে বাঁধা, মাথার দিকে বাঁধা, ঠিক একদম সাদা ধবধবে কাপড় পরা অবস্থায় একটি লাশ ওই ব্রিজের নিচে রাখা। তো উনি বেশ সাহসী মানুষ ছিলেন, উনি জানতেন যে রাত্রে চলাফেরার ক্ষেত্রে অনেক ঘটনাই ঘটে। তো এই রুস্তম আলী ভাই উনি
ওই লাশের কাছে যান। স্বাভাবিকভাবে আমরা হলে কি করতাম? আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ওইখান থেকে আরো দূরে, মানে দৌড়ে ওইখান থেকে পালানোর চেষ্টা করতাম। কোনোভাবেই ওই লাশের কাছে যাওয়ার চেষ্টা করতাম না। তো উনি যে কাজটি করেন, উনি কি করেন? উনি ওই লাশের কাছে যান। উনি চিন্তা করেন যে মাথা তো বাঁধা দেখছি, মাথাটা খুলে দেখি যে লাশটা কার। হতে পারে যে আমার পরিচিত কারো লাশ, কেউ ফেলে গেছে এখানে, বা কোনো পরিচিত ব্যক্তি, কারণ আশেপাশের অনেক গ্রামের মানুষকে তো উনি চিনতেন। উনি যখন লাশের কাছে গেছেন এবং লাশের মাথার দিকের যে গিঁটটি খুলবেন, হঠাৎ উনি দেখেন লাশটি নড়ে উঠেছে এবং নড়াচড়া করছে। এবার কিন্তু উনি ভয় পান যে কি ব্যাপার, লাশ নড়ে কেন? উনি ভয় পেয়ে দৌড়ে ব্রিজের উপরে উঠে যান। তো ব্রিজের উপরে উঠে নিচের দিকে তাকান। উনি কিন্তু সাহসী মানুষ ছিলেন, উনি যে উঠে পালাবেন বিষয়টা এরকম নয়, উনি সাহসী মানুষ ছিলেন। উনি উপরে উঠে দেখেন যে লাশটি কি করে। উনি দেখেন লাশটি উঠে দাঁড়িয়েছে এবং লাশের পায়ের দিকের যেই গিঁট ছিল সেটি খুলে গেছে এবং লাশটি হাঁটা শুরু করেছে উঠে ব্রিজের নিচ দিয়ে এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে। তো ব্রিজের যখন এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছিল, এক পাশ থেকে যখন ঢুকে গেছে, তো উনি আবার চিন্তা করেন যে দেখি লাশটা কি হয়, অপোজিট পাশ দিয়ে কি লাশটা কি বের হয়। তো উনি ব্রিজ আবার আরেক মাথায় গিয়ে দেখছেন যে নিচ দিয়ে লাশটা বের হয় কিনা। উনি দেখেন যে হ্যাঁ, লাশটি আরেক পাশ দিয়ে বের হয়েছে। বের হয়ে হাঁটতে হাঁটতে পাশে একটি জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে লাশটি ঢুকে যায় এবং অদৃশ্য হয়ে যায়। চাঁদের আলোতে কিন্তু উনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন। আর ঘটনাটির সময় মোটামুটি 2010-11 সালের দিকের ঘটনা, খুব বেশি বছর আগে তাও না, 10 বছর আগে এরকম এক সময়। তো ওই দিনও কিন্তু চাঁদের আলো ছিল, আর যেহেতু সাদা ধবধবে কাফনের কাপড় পরা ছিল, এজন্য লাশটিকে উনি আরো স্পষ্টই দেখেছিলেন। যখন দেখলেন যে লাশটি ওই জঙ্গলের মধ্যে চলে গেল, তখন কিন্তু উনি ভয় পেয়েছিলেন। উনি দ্রুত বাড়িতে ফিরে আসেন, ওনার বাড়ি কাছাকাছি ছিল। তো বাড়িতে ফিরে আসেন, ওনার স্ত্রীকে বলেন। তো ওনার স্ত্রী তাকে, ওই যে অনেক সময় গ্রামে দেখা যায় যে লোহা গরম পানিতে ডুবিয়ে ওই গরম পানিটা খাইয়ে দেয়া হয়। স্থানীয় ভাষায় বা স্থানীয়ভাবে একটা প্রথা রয়েছে যে এরকম করলে নাকি ভয় কেটে যায়। তো ওই রুস্তম আলী ভাইকে ওনার স্ত্রী ওইভাবে গরম পানি খাইয়ে দেন। তো উনি কিন্তু উনিও অসুস্থ হন নাই, কিছু হয় নাই, বেশ স্বাভাবিক। আর আপনারা একটা বিষয় চিন্তা করেন প্রিয় লিসেনার, সেটা হচ্ছে কতটুকু সাহস হলে একটা মানুষ লাশের কাছে যেতে পারে। লাশটি নড়ে ওঠার পরে তখন উনি ভয় পেয়েছেন, ব্রিজের উপরে গিয়েছেন। আবার দেখেন, যখন ওই লাশটি হাঁটা শুরু করেছে, ব্রিজের নিচ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে বের হচ্ছে, উনি আবার দেখার জন্য আরেক পাশে গিয়েছেন যে লাশটা বের হয় কিনা বা কোথায় যায়, এটা উনি দেখার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে আমরা হলে কি করতাম? আমরা তো ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যেতাম। তো যাই হোক, এই ঘটনাটি ওনার স্ত্রীকে বলেন। ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ হতে পারত, কিন্তু না, ঘটনাটি এখানেই শেষ হয় না। ঘটনাটির রেশ থেকে যায় আরো একটু। এক রাত্রে উনি বাড়িতে ফিরতে দেরি করছিলেন। তো ওনার স্ত্রী রাত্রে রান্না করার পরে যেই উচ্ছিষ্ট পানি একটি পাত্রের মধ্যে ছিল এবং রান্নার যেই অবশিষ্ট অংশ সেটা ওই পানির মধ্যে দিয়ে উনি যেটি করতেন সেটি হচ্ছে যে ওই বাড়ির যে বেড়া ছিল, ওই বেড়ার মানে বাড়ির পেছন দিকে যে বেড়া ছিল, এই বেড়ার কাছে গিয়ে ওই পানিটা ফেলে দিতেন, মানে ছুঁড়ে ফেলে দিতেন। তো উনি কি করেছেন, ওই পাত্রের মধ্যে ওই এঁটো পানি এবং তরি তরকারির উচ্ছিষ্ট অংশ এগুলো নিয়ে যখনই ফেলতে যাবেন, তখন উনি দেখেন যে একটি লাশ, কাফনের কাপড় পরা, মাথার দিকটা বাঁধা, হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক ওনার বেড়ার পাশ দিয়ে। উনি বুঝতে পারেন ওনার স্বামী যেই লাশটি দেখেছিলেন হয়তোবা এটিই সেই। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়েছেন। ঘরের লোকজন তাড়াতাড়ি চলে আসে, ঘরে আরো যারা ছিল তারা এসে ওনাকে উদ্ধার করে। ওনার জ্ঞান ফেরার পরে উনি বলেন যে উনি এইটা দেখেছিলেন। এরপরে এই লাশ রিলেটেড বিষয় ওই রুস্তম আলী ভাই বা ওনার পরিবারের সাথে আর ঘটেনি।
এটি ছিল ঘটনা। ঘটনা 4। এই ঘটনাটি মাওলানা শমশের আলী ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময় ছিল 2013 কি 14 সাল, উনি আমাকে যেভাবে বলেছেন। উনার বাড়ি তো উত্তর মুকসুদপুর। তো উনার বাড়ি থেকে উনি যেই মসজিদে ইমামতি করেন, এখনো উনি যেখানে ইমামতি করেন আর কি, তো ওইখান উনার বাড়ি থেকে এই মসজিদের দূরত্ব সর্বোচ্চ 1.5 কিলোমিটার। তো ওনার বাইসাইকেল আছে, উনি ওই বাইসাইকেলে করে উনি রাতের বেলা মানে খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে যেতেন। ভোরবেলা যেহেতু আজান দিতে হবে, উনি মুয়াজ্জিন, উনি খাদেম, উনি ইমাম। তো উনি মসজিদের পাশেই থাকা একটা ওনার কামরা ছিল বা কক্ষ ছিল, তো উনি সেখানে রাত্রে থাকতেন। তো এশার নামাজ পড়ে উনি বাড়িতে যেতেন, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসতেন। কখনো কখনো ওনার দেরি হয়ে যেত। উনি আবার একটা মাদ্রাসায়ও শিক্ষকতা করতেন। অনেক সময় দেখা যায় যে এশার নামাজের পরে মাদ্রাসায় মিটিং থাকতো, তো ওই মিটিং শেষ করে আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার মসজিদে আসতে বেশ দেরি হয়ে যেত। তো এমন এক রাত্রে উনি খাওয়া দাওয়া করে যখন মসজিদের দিকে ফিরছিলেন, তখন রাত বেজে গেছে প্রায় 12:30 কি 1টা। আর আপনারা ঘটনা 3 যেটি শুনেছেন, রুস্তুম আলী ভাইয়ের যে ঘটনা, ওখানে আমি 2টো ব্রিজের কথা বলেছিলাম, যে একটা ছোট্ট কালভার্ট যেটা উত্তর মুকসুদপুর, আর একটা বড় কালভার্ট যেটা আরেকটু পাশে। তো ওই যে ছোট্ট যে কালভার্টটা, এই কালভার্টে কিন্তু অনেক লোকই বিভিন্ন সময় অদ্ভুত কিছু বিষয়, ভয়ানক কিছু বিষয় দেখে ভয় পেয়েছে। তো এটি কিন্তু মাওলানা শমশের আলী ভাই জানতেন, কিন্তু দীর্ঘদিন আসা যাওয়া করছেন, ওনার সামনে আসলে কখনো কিছু পড়েনি। তো ওই রাত্রে উনি ফিরছিলেন বাইসাইকেলে করে, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, উনি ওই টর্চ লাইট জ্বালিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। উনি যখন ব্রিজের কাছে এসেছেন, তখন টর্চ লাইটের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে আমরা দেখি যে কালভার্টের 2 পাশে উঁচু জায়গা থাকে, সেখানে কিন্তু মানুষ বসতে পারে। তো একজন মানুষ বসে আছে, কিন্তু ওনার পিঠ ব্রিজের দিকে দিয়ে, মানে ওনার মুখ উল্টা দিকে, মানে পাহাড়ের দিকে, মেঘালয়ের পাহাড়ের দিকে মুখ দিয়ে উনি বসে আছেন। উনি প্রথম দিকে তেমন কিছু মনে করেননি, কিন্তু যখন কাছাকাছি এসেছেন এবং কাছাকাছি আসার পরে ওনার টর্চ লাইটটা ওই লোকের দিকে উনি মারেন। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, একটা লোক এইভাবে উল্টো দিকে মুখ করে বসে আছে কেন? মানুষ তো স্বাভাবিকভাবে ব্রিজের দিকে মুখ করে বসে থাকে, সে পাহাড়ের দিকে মুখ করে বসে আছে এরকম চিকন জায়গার উপরে। তো উনি যখন ওই টর্চ লাইটটা ওনার দিকে ধরেছেন, তখন তিনি দেখেন যে ওই ব্যক্তিটির মাথা ভয়াবহ রকমের সাদা। এমন সাদা মাথা মানুষের কখনোই হয় না। তার চুল কিন্তু সাদা নয়, মাথায় কোনো চুল নাই। তার যতটুকু উনি পেছন থেকে দেখেছেন, মানে তার দাড়িও ছিল কিনা উনি বলতে পারেন না, তবে মাথাটা একদম ধবধবে সাদা। উনি বুঝতে পারেন যে এটা আসলে মানুষ না, এটা অন্য কিছু। উনি সাইকেল আরো দ্রুত গতিতে চালানো শুরু করেন। তো দ্রুত গতিতে চালাতে গিয়ে যে সমস্যা যেটা হয়, হঠাৎ করে সাইকেলের চেন পড়ে যায়। কিন্তু চেন পড়লেও সাইকেলের যে স্পিড ছিল, উনি সাইকেল থেকে নামেন না। ব্রিজ থেকে ঢালুর দিকে সাইকেলটা যখন চলে যায়, তখন এই ঢালুর দিকে নামার পরে সাধারণভাবে ব্রিজ থেকে নামার সময় যে ঢালটা থাকে, তখন কিন্তু যানবাহনের গতি বেড়ে যায়। ওনার সাইকেলের গতিও কিছুটা বেড়ে গিয়েছিল, কিন্তু কিছু দূর মানে এগিয়ে গিয়েই ছিল একটা গর্ত, ওই গর্তের মধ্যে আবার সাইকেলটা পড়ে যায়। তো উনি যখন মানে ওই লোকটাকে পাস করে ব্রিজ থেকে নেমে যাচ্ছেন এবং গর্তের মধ্যে সাইকেলটা পড়ে গেলেও কিন্তু মানে উনি সাইকেল থেকে পড়ে যাননি, ওই মানে গতির কারণে সাইকেলটা আবার গর্ত থেকে উপরে উঠে যায়। কিন্তু সাইকেলের চেন কিন্তু পড়ে গেছে, উনি কিন্তু প্যাডেল মারতে পারছেন না, সাইকেলটা এগিয়ে নিতে পারছেন না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে, হুজুর জানগা। উনি স্পষ্টভাবে শোনেন যে ওই লোকটা বলছে যে হুজুর আপনি কি চলে যান, মানে স্থানীয় শব্দে বলছেন যে হুজুর জানগা। উনার তো আর উত্তর দেওয়ার মতো অবকাশ নাই, উনি এমন ভয় পেয়েছেন যে সাইকেল উনি হাতে ধরে নিয়ে দৌড়। তবে কিছুটা পথ যাওয়ার পরে পেছন দিকে তাকিয়েছেন, পেছন দিকে তাকিয়ে দেখেন ওখানে কেউ নেই।
ওই রাত্রে উনি এটা দেখে খুব ভয় পেয়েছিলেন, যদিও এটি একটি ছোট্ট ঘটনা। তো উনি এটা শেয়ার করেছেন। আর এই ঘটনাটা ছাড়াও উনি তো আরো ৩ টা ঘটনা আমাদেরকে আমাকে উনি শেয়ার করেছিলেন। এই টোটাল ৪ টি ঘটনা একসাথে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। জানি না কেমন লেগেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মৌলানা শামসুর আলী ভাইকে আমি বলেছি যে আমাকে আরো ঘটনা কে দিতে হবে, কারণ উনি বলেছেন যে ওনার কাছে আরো ঘটনা আছে। কিন্তু আসলে আমরা তো একটা জায়গায় ত্রাণ দিতে গিয়েছিলাম, তো আসলে ঘটনা ওই অবস্থায় ঘটনা কালেক্ট করার মতো মন মানসিকতা আমাদের আসলে ওনার বলারও মন মানসিকতা ছিল না, আমার কালেক্ট করারও মন মানসিকতা এরকম ছিল না। কিন্তু দীর্ঘ সময় যেহেতু ট্রলারে বসেছিলাম, এর মধ্য দিয়েই ওনার কাছ থেকে ঘটনাগুলো আমি কালেক্ট করেছি।